আমি নুরুজ্জামান। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের গণিত বইয়ের আজকে পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। আর আজকের ক্লাসটা এমনভাবেই নিব যেন এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন অথবা এমসিকিউ, এক কথায় উত্তর অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অথবা দৃশ্যপটহীন প্রশ্নের উত্তর অথবা দৃশ্যপট দিয়ে প্রশ্নের উত্তর, যত ধরনের প্রশ্ন করা হোক না কেন, আমার এই ক্লাসটার মধ্যে সব ধরনের প্রশ্নের উত্তর করার মতো পরিবেশ তৈরি করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তবে তার আগে একটা কথা বলে নিই, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে যেন নতুন কোনো ক্লাস নেই বা নিলে তোমাদের কাছে যেন তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। তো চলুন আমরা শুরু করে দিই। ক্লাসটাকে আমি প্রথম কয়েকটা পর্বে সাজাইছি। আমরা প্রথমত ভূমি, লম্ব, অতিভুজ এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তারপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব। তারপরে ত্রিকোণমিতিক অনুপাত এবং পাশাপাশি কয়েকটা সূত্র আছে, আমরা এটা জানবো। তারপরে আমরা মান জানবো, অবশ্যই যেটা তোমাদের বইয়ের 149 এবং 150 পৃষ্ঠায় যে টেবিল দেওয়া আছে ত্রিকোণমিতিক টেবিলটা, আমরা ওটা জানবো। এরপরে কোণ জানবো, আমরা কোণের মধ্যে যেমন উন্নতি কোণ, অবনতি কোণের বিষয়টা আছে এটা জানবো। এক কোণ এক দূরত্ব, দুই কোণ দুই দূরত্ব, এই জাতীয় কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে, আর এই সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো। তো কথা আর না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ভূমি, লম্ব, অতিভুজ এই বিষয়টা পরিচিত সমকোণী ত্রিভুজের সঙ্গে। তো দেখুন, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করি, তাহলে এখানে কিন্তু তিনটা বাহু হবে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এবং সমকোণী ত্রিভুজ যদি আমি বলি, সেটাকে অবশ্যই এই কোণটাকে 90 ডিগ্রি হতে হবে। আমরা এই ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করি। দেখুন, এই ক্যাপিটাল লেটারগুলা ব্যবহার করা হয় কোনো ত্রিভুজের কোণের শীর্ষবিন্দুগুলোকে চিহ্নিত করার জন্য। এই ক্যাপিটাল লেটারগুলা ব্যবহার করা হয়। আমি যদি এই বাহুটার বিপরীতে যদি একটা স্মল লেটার ব্যবহার করি, সি বাহুটার বিপরীতে যদি আমি একটা স্মল লেটার ব্যবহার করি, বি বর্ণটার পরিবর্তে অপোজিটে আমি যদি একটা স্মল লেটার ব্যবহার করি, তাহলে এই স্মল লেটারটা দ্বারা বোঝাবে বি শীর্ষবিন্দুটার বিপরীত কোণটা হবে এটা। অর্থাৎ বি যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু হবে এটা। এই জন্য বি দ্বারা বোঝানো হয়েছে। এই ক্যাপিটাল লেটার এ দ্বারা বোঝানো হয়েছে এটা এই কোণের শীর্ষবিন্দু, এবং এই কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে এইটা, যেটা আমি স্মল লেটার দ্বারা প্রকাশ করছি। এটাকে যদি সি বিন্দুর শীর্ষবিন্দু ধরা হয়, এটাকে ক্যাপিটাল লেটার সি, তাহলে এই বাহুটা হবে স্মল লেটার, অর্থাৎ এই শীর্ষবিন্দু অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু হবে এবি বাহু। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমি ভূমি কাকে বলবো, লম্ব কাকে বলবো, অতিভুজ কাকে বলবো? দেখুন, এইটা যে সমকোণ আছে, এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে এই বাহুটার নাম হবে অতিভুজ। তার মানে আমরা এসি যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। এখন দেখুন, এখানে এটা 90 ডিগ্রি কোণ আমি তো কনফার্ম করে জানলাম, কারণ 90 ডিগ্রি সমান কোণকে বলা হয় সমকোণ। আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার দেখুন, তাইলে যখন আমি এই কোণটার কথা চিন্তা করব, এই কোণটার কথা, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কোণটার সাথে অর্থাৎ অপোজিট যে দুইটা কোণের মধ্যে যে একটা কোণকে আলোচনা করা হবে, সেই কোণটার সাথে যে বাহুটা থাকবে লাগানো, এই বাহুটা বলা হচ্ছে ভূমি। এই বাহুটার আমাদের আরেকটা নাম আছে, এই বাহুটা সন্নিহিত বাহু বলা হয়, অথবা এই বাহুটা শয়ন রেখা বলা হয়, অথবা এই বাহুটা ভূমি রেখা বলা হয়। এই যে বিসি বাহুটা আমি বললাম, এটা কোন কোণের সাপেক্ষে বলছি, এই থিটা কোণের সাপেক্ষে। অর্থাৎ যে কোণটার সাথে এই বাহুটা লাগানো থাকবে এই বাহুটা বলা হচ্ছে ভূমি রেখা বলা হচ্ছে, ভূরেখা বলা হচ্ছে, অথবা শয়ন রেখা বলা হচ্ছে, অথবা সন্নিহিত বাহু বলা হচ্ছে। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আবার দেখুন, এই কোণকে যদি আমি চিন্তা করি, তাহলে এটা হবে আমার অলওয়েজ অতিভুজ, আর এটা তো আমরা জানলাম। এখন দেখুন, এই সি শীর্ষবিন্দুটার বিপরীত কিন্তু আরেকটা বাহু আছে। এই বাহুটাকে বলা হচ্ছে হলো, এবি বাহুটাকে বলা হচ্ছে হলো উলম্ব রেখা বলা হচ্ছে,
অথবা এই রেখাটাকে বলা হচ্ছে লম্ব রেখা বলা হচ্ছে, অথবা এই রেখাটাকে বলা হচ্ছে হলো বিপরীত বাহু বলা হচ্ছে। তার মানে লম্বকে আমরা তিনটা নামে ডাকতে পারতেছি, একটাকে বলা হচ্ছে বিপরীত বাহু, আরেকটাকে বলা হচ্ছে আমরা উলম্ব রেখা, আরেকটাকে বলতেছি আমরা লম্ব রেখা, আরেকটাকে বলতেছি আমরা লম্ব অথবা ঊর্ধ্ব রেখা। এই কয়েকটা নামে চিহ্নিত করতে পারে, বইয়ের মধ্যে সবগুলো আছে, তবে অর্থ হলো একটাই। আমরা যেটা পরিচিত হব, আমি যেভাবে লেকচারটাকে এগিয়ে নিব, আমি সেটাকে লম্ব রেখা বলে চিহ্নিত করব, আর এই রেখাটাকে আমি ভূমি রেখা বলে চিহ্নিত করব বা ভূমি বলবো। আর অপোজিটে যে রেখাটা আছে এটাকে বলবো আমি হলো অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ বাহুটা হয় সবচাইতে বড়। এবার দেখুন, এবার হলো আমাকে বিসি বাহুটাকে আমি যে জিনিসটা বললাম সেটা বললাম হলো ভূমি, এবং এবি বাহুটাকে যে জিনিসটা বলেছি সেটাকে বলতেছি আমি লম্ব। এখন প্রশ্ন হচ্ছে, কখনো কখনো লম্ব হয়ে যাবে ভূমি এবং ভূমি হয়ে যাবে লম্ব, এই বিষয়টা কখন হয় আমরা এখন এইটা দেখব। দেখুন, এই থিটা কোণের সাপেক্ষে কিন্তু এইটা হয়েছে ভূমি, এইটা হয়েছে লম্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই থিটা কোণটা যদি আমি এই জায়গায় চিন্তা না করে আমি যদি এ জায়গায় চিন্তা করি থিটা কোণটা, তাহলে কিন্তু এইখানে লম্ব আর এটা হবে না, এইটা আর এই জায়গায় ভূমি হবে না। আমি বলেছি থিটা কোণের সাথে সংস্পর্শ করে অতিভুজ বাদ দিয়া যে বাহুটা থাকে ওই বাহুটা হবে ভূমি। তাহলে এখানে যে আমার থিটা কোণটা আছে, তাহলে এটা কি, এটা হবে অবশ্যই আমার হলো ভূমি এবং এটা হলো অতিভুজ। আর থিটা কোণের সংস্পর্শে যে শীর্ষবিন্দুটা থাকবে, এই শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহুটা হবে লম্ব অথবা লম্ব রেখা অথবা ঊর্ধ্বরেখা অথবা উলম্ব। যাই হোক, তাহলে এইটা হবে এবার লম্ব। তাহলে এখন আমি বিসিটা পাইলাম হলো লম্ব এবং এবি যে জিনিসটা পাইলাম সেইটা হচ্ছে আমি পাইলাম হলো ভূমি। এইবার তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কখন ভূমি হচ্ছে কখন লম্ব হচ্ছে। আর অতিভুজ যে জিনিসটা আছে এইটা কখনো পরিবর্তন হয় না, এটা অতিভুজ অতিভুজে থেকে যায়। পিথাগোরাসের সূত্র দেখুন, আমি যে এখানে সমকোণী ত্রিভুজটা যে অঙ্কন করেছি এই অঙ্কনের মধ্যে একটা ব্যাখ্যা আছে। পিথাগোরাস হচ্ছে একটা ব্যক্তির নাম, উনি গণিত বিশেষজ্ঞ বলা যেতে পারে। গণিত বিষয়ে উনি একটা মতবাদ দিছে, বিষয়টা হচ্ছে এইরকম, যদি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়, কথাটা বুঝতে হবে, তোমরা এইটি হয়তো পড়ে আসছিলে বিগত সিলেবাসগুলোর মধ্যে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা জানি যে বর্গক্ষেত্র হলো এইভাবে হয়, চার কোণা সমান বা চার বাহু সমান, এরকম করে বলা হচ্ছে বর্গক্ষেত্র। এবং বর্গক্ষেত্র যখন আমরা ক্ষেত্রফলগুলো বের করা শিখছিলাম তখন আমরা বলেছিলাম যে চারদিকে যদি বাহু হয় এ এবং এ এ, তাহলে আমরা বলেছিলাম বাহু গুণন বাহু সমান সমান আমরা এ স্কোয়ার লিখছিলাম। এটা বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম। এখন পিথাগোরাস যে ব্যক্তিটা আছে উনি বলতেছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এইটার নাম হচ্ছে অতিভুজ। উনি বলতেছে যে অতিভুজের উপর যদি আপনি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, তাহলে এই বর্গক্ষেত্রটার যে অপর দুই বাহু যে থাকবে, এই অপর দুই বাহুর যে ক্ষেত্রফল সেটা একারের সমান হবে। তার মানে অতিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখুন, এইটা যদি 20 যদি বর্গমিটার হয়, তাহলে এই দুইটার ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে কিন্তু 20 বর্গমিটারই কিন্তু হবে। সাপোজ ধরুন এইখানে হচ্ছে হলো 15 বর্গমিটার, এইটা হলো 5 বর্গমিটার। এবার দেখুন এইটা এবং এইটা যোগ করে কিন্তু অলওয়েজ 20 বর্গমিটার হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমকোণী ত্রিভুজ যদি আমরা এটা চিন্তা করি এ বি সি, তাহলে কিন্তু আমরা এভাবে ঘরগুলো না আঁকিয়ে সরাসরি বর্গের আমরা একটা ছোট একটা বিষয় আমরা প্রকাশ করতে পারি এইভাবে, যে এটা যদি অতিভুজ হয় তাহলে আমি এটাকে বলতে পারি অতিভুজ স্কোয়ার, এবং এটা যদি কি আমি যদি এই কোণের সাপেক্ষে যদি এটাকে ভূমি ধরি তাহলে কিন্তু আমি অবভিয়াসলি বলতে পারি এখানে ভূমি স্কোয়ার। এবং এটাকে যদি লম্ব চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি হলো এ বি স্কোয়ার। তার মানে পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা বলতে পারি। এখন এটার আমরা প্রয়োগটা কিভাবে দেখব, একটু ব্যাখ্যাটা আর একটু বুঝে নেই ভালোভাবে। ধরুন আমার এবিসি সমকোণী ত্রিভুজটার মধ্যে আমরা অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি যে এসি হলো আমার অতিভুজ, বিসি হলো ভূমি,
এবি হলো লম্ব এই কোণের সাপেক্ষে। এখন তোমাকে কিভাবে প্রশ্ন করা হবে পিথাগোরাসের সূত্র থেকে এটা একটু দেখে নিন। আমি যদি এখানে বলি যে এই বাহুটা আমার হলো 3 মিটার এবং এই বাহুটা হচ্ছে হলো 4 মিটার, তাহলে এই বাহুটা কত, মানে অতিভুজটা কত হবে, এটা আমি কিভাবে বের করব? দেখুন জাস্ট ইজি, এটা আমি বের করবো। তাহলে এই বাহুটা কি হচ্ছে, অতিভুজ হচ্ছে। আচ্ছা, অতিভুজ স্কোয়ার সমান সমান আমি কি পাচ্ছি হলো এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি পাচ্ছি এখানে হলো ভূমি স্কোয়ার। আমি যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমি পাবো হলো এ বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস হলো 4 স্কোয়ার ইকুয়াল টু 3 3 9 4 যোগ 16 যোগ করলে পাবো আমি হলো 25। এই পাশে কি পেলাম আমি এসি স্কোয়ার। অতএব তাহলে এসি ইকুয়াল টু আমি রুট ওভার 25 ইকুয়াল টু আমি এখানে 5-এর উপর স্কোয়ার রুট ওভার স্কোয়ার রুট কাটা গেলে আমি এখানে 5 পাবো। তার মানে দেখুন এসি কিন্তু আমি পাইলাম হলো 5 মিটার। তার মানে একটা ত্রিভুজের আমাকে 3টা বাহুর মধ্যে সমকোণী ত্রিভুজের বেলায় 2টা বাহু দেওয়া থাকলে হয় লম্ব না হয় অতিভুজ থাকলে আমি ভূমি পাবো, অথবা ভূমি এবং লম্ব যদি মান দেওয়া থাকে তাহলে আমি অতিভুজ পাবো, অথবা ভূমি এবং অতিভুজ যদি দেওয়া থাকে তাহলে আমি লম্ব পাবো। মানে 3টা বাহুর মধ্যে যদি যে কোনো 2টা বাহুর মান দেওয়া থাকে তাহলে আমি অবভিয়াসলি 3 নম্বর বাহুটা পাবো। এখন দেখুন কখনো কখনো এইরকম হইতে পারে যে একটা ত্রিভুজের এসি দেওয়া আছে হলো অতিভুজ দেওয়া আছে 5 মিটার আর এখানে আমার ইয়া দেওয়া আছে লম্ব দেওয়া আছে হলো 3 মিটার। যদি বলা হয় যে ভূমি কত, এটা আমি কিভাবে বের করব? তো আমরা পিথাগোরাসের সূত্রটা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু জানি হলো লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার জানি। বা দেখুন এসি স্কোয়ারের মানটা আমি বসাই দিলাম পাশাপাশি 5-এর উপর স্কোয়ার, এ বি স্কোয়ারের মানটা বসাই দিলাম 3 স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। বিসি স্কোয়ারের মানটা বসা তাহলে বিসি স্কোয়ার প্লাস তাহলে 3 3 9 ইকুয়াল টু পাশাপাশি 25। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু দেখেন তাহলে পাশাপাশি 25 বিয়োগ 9, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 9 বিয়োগ করলে 16, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ারটা ওই পাশে গেলে 16, অতএব 4-এর উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে আমি পাবো 4। তার মানে বিসির মানটা পাইলাম আমি হলো 4 মিটার। সুতরাং এটা থেকে প্রমাণিত হয় যে 2টা বাহু যদি দেওয়া থাকে তাহলে একটা বাহু অবভিয়াসলি পাওয়া যায়। এখন অঙ্কের ক্ষেত্রে অতিভুজটাকে আমি সরাসরি অতিভুজ বলবো না, তাহলে এটাকে আমি কি বলবো একটু দেখে নিই। অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে বলবে সাপোজ এটাকে একটা মই হিসাবে চিন্তা করা যাইতে পারে আর এটাকে একটা দেওয়াল হিসেবে চিন্তা করা যাইতে পারে। তাহলে দেখুন তোমাকে যদি মইয়ের দৈর্ঘ্য এবং দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে মইয়ের যে কিনারাটা আছে এবং দেওয়ালের যে কিনারাটা মানে প্রান্ত বিন্দুটা আছে এই মধ্যবর্তী দূরত্বটা তুমি অবভিয়াসলি বের করতে পারবা। সাপোজ ধরো মইয়ের কথা চিন্তা আমি না করলাম, এবার যদি তোমাকে বলে যে এইখান থেকে একটা গাছ ছিল বড়, এই গাছটা ভেঙে গিয়ে মাটিতে লেগেছে, আমি ধরে নিলাম এইটা হলো 5 মিটার এবং গাছটা মাটি থেকে যতটুকু উচ্চতায় ভেঙেছে সেটার উচ্চতা হলো 3 মিটার। এখন যদি তোমাকে বলা হয় যে গাছটা ভেঙে গিয়ে যে জায়গায় মাটিতে স্পর্শ করেছে ওই জায়গা থেকে গাছের গোড়া পর্যন্ত দূরত্বটা কত মিটার হবে এটা বের করো। দেখুন আমি ত্রিভুজের অতিভুজ বলতেছি, লম্ব বলতেছি, ভূমি বলতেছি, এগুলা জাস্ট বইয়ের ফর্মালিটি শব্দ। যখন তোমাকে অঙ্কের মাধ্যমে বলা হবে কখনো ভূমিটাকে বলা হবে হলো পাদদেশ, কখনো ভূমিটাকে বলা হবে হলো ভূতল, কখনো লম্বটাকে বলা হবে খুঁটির উচ্চতা, গাছের উচ্চতা, মিনারের উচ্চতা, দেওয়ালের উচ্চতা, যে কোনো কিছু বলে তোমাকে বোঝানো হবে। জিনিস কিন্তু একটাই, সেটা হচ্ছে লম্ব। আবার দেখুন এই যে অতিভুজ যে জিনিসটা হেলে আছে ভূমির সাথে, এই জিনিসটাকে কখনো তোমাকে বলবে মইয়ের দৈর্ঘ্য, কখনো বলবে যে একটা খুঁটি দাঁড়ানো ছিল ঝড়ে বা কোনো কারণে ভেঙে গিয়ে মাটিতে পড়ছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, অথবা একটা গাছ ছিল গাছের ভাঙ্গা অংশটার দৈর্ঘ্য, অথবা দেওয়ালে একটা মই লাগাছি মইয়ের দৈর্ঘ্য। এই জাতীয় শব্দ বলে তোমাকে অঙ্কগুলো দিবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যেটা জিনিস এইভাবে থাকবে সমকোণের বিপরীতে, সেটা হলো অতিভুজ। তুমি সরাসরি অতিভুজটা চিন্তা না করে তুমি মইয়ের কথা তখন চিন্তা করে অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু তোমার অঙ্কগুলোর সমাধান হয়ে যাবে। সাপোজ ধরো আমি এই অঙ্কটাই বললাম তোমাকে যে একটা 10 মিটার উচ্চতা একটা গাছ ভেঙে গেছে 3 মিটার উচ্চতায়, 3 মিটার উচ্চতায় গিয়ে এখান থেকে 4 মিটার দূরে মাটিতে স্পর্শ করছে। এখন যদি তোমাকে বলা হয় যে
3 মিটার উচ্চতায় গাছের যতটুকু অংশটা ভেঙে গেছে এই ভাঙা অংশের দৈর্ঘ্যটা কতটুকু এটা বের করো। আচ্ছা, আমার গাছটা ছিল তো এটা, তো ভেঙেছে হলো এই জায়গায় এবং মাটিতে নামছে হলো এই জায়গায়, তাহলে গাছের যে ভাঙা অংশ ছিল এই অংশটাই ছিল এইটা ছিল। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এটা যদি আমি চিন্তা করি যে ভূমি, এটা কি হচ্ছে লম্ব, তাহলে এটা কি হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজের দৈর্ঘ্যটা যদি আমি বের করি তাহলে তো আমার ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা বের হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমি এসির যে মানটা পাইছিলাম 5, তাহলে তো অবশ্যই আমি এটা বলতে পারি তখন হলো 5 মিটার গাছের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা তোমাকে করতেছে কিভাবে, ধরো আরবার বলি, এভাবে একটা গাছ আছে, বলতেছে যে একটা নির্দিষ্ট উচ্চতার গাছ 3 মিটার উচ্চতায় ভেঙে গেছে এবং 3 মিটার উচ্চতায় ভেঙে গেছে এবং গাছের গোড়া থেকে 4 মিটার দূরে মাটিতে স্পর্শ করছে। তাহলে মোট গাছটির দৈর্ঘ্য কত, মানে টোটাল গাছটার দৈর্ঘ্য কত। এবার আমি কিভাবে অঙ্কটা করব। আচ্ছা, আমরা অবভিয়াসলি এই মানটার পাইছি কত, 5 মিটার পাইছি। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে পুরা গাছটার দৈর্ঘ্য, আচ্ছা যেই অংশটা প্রথমে দাঁড়ানো ছিল যেখান থেকে ভেঙে গেছে এই অংশটাই তো এই অংশটা হয়। যখন আমি গাছটার কথা চিন্তা করব তখন এইটার আর এইটা যোগ করলে তো অবভিয়াসলি আমি গাছের দৈর্ঘ্যটা পাচ্ছি। সুতরাং আমি এখানে পাচ্ছি হলো 8 মিটার। এখন আমি এই কথাগুলো কেন বললাম, এই টাইপের প্রশ্নগুলো হবে, তোমাকে ধরে নিতে হবে, এগুলা এভাবে নির্ধারণ করতে হবে। এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, আমি যে এতক্ষণ থেকে মানগুলা বের করলাম, এই মানগুলা বের করার জন্য 3টা বাহুর মধ্যে আমার 2টা বাহুর মান কিন্তু দেওয়ার লাগেছে, তারপরে আমি 3য় বাহুটার মান পেয়েছি। এবার যদি তোমাকে এরকম কিছু বলা হয় যে একটা গাছের উচ্চতা হলো 3 মিটার উচ্চতায় ভেঙেছে এবং এইখানে একটা থিটা কোণ তৈরি করছে, ধরে নিলাম 45 ডিগ্রি কোণ, তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, অথবা এই যেখানে লেগেছে সেখান থেকে ভূমির দৈর্ঘ্য কত, আমরা এখন এটা শিখব। কারণ সব সময় তোমাকে এইভাবে পিথাগোরাসের সূত্র দিয়া 2টা বাহুর মান দিবে না, কখনো কখনো থিটা কোণ দিয়ে এবং একটা বাহু দিয়ে তোমাকে অঙ্ক দিবে। আমরা এখন সেটা সমস্যা সমাধান করব, ওগুলো অঙ্ক কিভাবে করব। তো যাই হোক, আমি মনে হয় পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্কগুলা করা যায় এটা আমি দেখাইতে পারলাম। এখন আমরা দেখব হলো ত্রিকোণমিতিক হলো অনুপাত দেখব, এই অধ্যায়টা দেখব। দেখুন, ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝাচ্ছে ভাগ। এইখানে যে আমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমি এখানে আঁকাইলাম, এই সমকোণী ত্রিভুজ আঁকানোর মধ্যে 3টা বাহু আছে, এই 3টা বাহুর মধ্যে দিয়ে আমরা কিন্তু 6টা অনুপাত পাবো। কিভাবে দেখুন, আমরা এটাকে আগে থেকে বলতেছি এই বাহুটার নাম হবে আমার হলো অতিভুজ এবং এটা হবে সমকোণ, এই থিটা কোণের সাপেক্ষে এইটা হবে হলো ভূমি, এইটা হবে হলো লম্ব। এবার দেখুন, ত্রিকোণমিতিতে 6টা কিন্তু অনুপাত আছে, আমি বলে দিই, শব্দ আছে স্পেশালভাবে, এই শব্দগুলো আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হলো সাইন, 2 নম্বর কোসেক, তারপর ট্যান কট, সেক কস, এরকম আছে। তো যাই হোক, আমি যখন প্রথম দিকে একটা জিনিস বলবো, আমি এইটাকে অতিভুজটাকে আমি এসি বলতে পারি। তার মানে আমি এখানে লিখতে পারি অতিভুজ মানে এসি, ভূমি মানে বিসি, এবি মানে লম্ব। দেখুন, আমি প্রথমে একটা ফর্মুলা লিখতে পারি, যে জিনিসটা লিখবো 1 নাম্বার দিয়ে আমি সাইন থিটা লিখবো। এটাকে যদি থিটা কল্পনা করি তাহলে আমরা লিখতে পারবো হলো সাইন থিটা ইকুয়াল টু, আমি লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। দেখুন, এটা হলো সাইনের অনুপাত, অর্থাৎ লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি, তার মানে আমি এবি বাই এসি লিখতে পারবো। দেখুন, লম্ব বাই অতিভুজ, দেখুন এটাকে বলা আছে অতিভুজ, বিপরীত বাহু ভাগ অতিভুজ অথবা লম্ব ভাগ অতিভুজ, এটার যে ইকুয়েশনটা হয় সেটাকে আমরা বলতেছি সাইন থিটা। আবার দেখুন, এটাকে অন্যভাবেও বলতে পারি, আমি 2 নম্বরে বলতে পারি, সেটা হলো আমি কোসেক থিটা বলতে পারি। আচ্ছা, কোসেক থিটা আমি যখন বলবো এইটাকে উল্টাইয়া বলবো, আমি এবার বলতে পারি হলো এসি বাই হলো এবি, অতিভুজ বাই আমি এটাকে বলতে পারি হলো লম্ব। আবার দেখুন 3 নম্বরে আমি যেটা বলতে পারি সেটা হলো ট্যান থিটা। ট্যান থিটা নিয়মটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে কি লম্ব কি হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে লম্ব ভাগ ভূমি, আর ভূমি হচ্ছে কি বিসি। আবার 4 নাম্বার ফর্মুলা যেটা হইতে পারে হলো কট থিটা। কট থিটা ইকুয়াল আমি বলতে পারি ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তার মানে বিসি বাই হলো এবি। এরপরে আমি
5 নম্বরে বলতে পারি, 5 নম্বরে আমি cos থিটা বলতে পারি। cos থিটা ইকুয়াল টু বলতে পারি ভূমি বাই অতিভুজ। তার মানে দেখুন তাহলে বিসি হলো ভূমি, অতিভুজ হলো আমার এখানে হলো এসি। আবার দেখুন 6 নম্বর ফর্মুলাটা নেই, আমরা বললাম সেক থিটা নেই। সেক থিটা ইকুয়াল টু পাবো cos এর বিপরীত পাবো, মানে এসি বাই পাবো হলো বিসি। দেখুন এই ত্রিভুজটাতে আমি বললাম 3টা বাহু আছে, ভূমি, লম্ব, অতিভুজ। এগুলাকে অ্যাপ্লাই করে 6 ধরনের অনুপাত তৈরি করা যায়। দেখুন কোনো অনুপাতটা কারোর সাথে মিল নাই, কারোটার সাথে কারোটা কিন্তু মিল নেই। এবি বাই এসি, এসি বাই এবি, এবি বাই বিসি, বিসি বাই এবি, বিসি বাই এসি, এসি বাই বিসি। দেখুন কারোটার সাথে কারো মিল নেই। এগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। যদি মনে করেন লম্বের সাথে অতিভুজের অনুপাত দেখায় তখন হয়ে যায় সাইন থিটা, আর অতিভুজের সাথে লম্বের অনুপাত দেখায় তখন হয়ে যায় কোসেক থিটা, লম্বের সাথে ভূমির অনুপাত দেখা যায় তখন হয় ট্যান থিটা, আর ভূমির সাথে লম্বের অনুপাত দেখাইলে হয় কট থিটা, ভূমির সাথে অতিভুজের অনুপাত দেখাইলে হয় কস থিটা, আর অতিভুজের সাথে ভূমির অনুপাত দেখাইলে হয় সেক থিটা। এখন এত কিছু মনে রাখবো কিভাবে? বিশেষজ্ঞরা বা যে কেউ হোক একটা পদ্ধতি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে সাগরে লবণ। সাগরে লবণ বলতে সাথে হলো সাইন, লতে হলো লম্ব, আর আছে বলতে বোঝাচ্ছে অতিভুজ। সাগরে লবণ মানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এইটার বিপরীত কিন্তু হয় কোসেক। আমি যদি এটা মুখস্থ করি আলটিমেটলি কিন্তু এটা মুখস্থ করা লাগবে না, কারণ এইটার বিপরীত হচ্ছে এইটা। আমি যদি এটা মুখস্থ করি এইটার বিপরীত হচ্ছে কট থিটা, এটা মুখস্থ করা লাগবে না। যদি কস মুখস্থ করি তাহলে কিন্তু এটা মুখস্থ করা লাগবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি পরিমাপী ত্রিকোণমিতি, এই অধ্যায়টার মধ্যে এই অনুপাতগুলা যদি তুমি না জানো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা করা তোমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। এবার দেখুন তাহলে আমরা অনুপাতগুলা জানলাম। এখন পাশাপাশি আমাদের আরও কিছু ফর্মুলা আছে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য, মান নির্ণয়ের জন্য। এগুলা তোমাদের কাছেও দরকার হতে পারে, একটু তোমরা এক নজরে দেখে নিও। সাপোজ ধরো আমরা সাইন থিটা ইকুয়াল টু এই সূত্রগুলা জানি, যে সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় হলো 1 বাই কোসেক থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই কট থিটা, এবং কস থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই সেক থিটা। এই সূত্রগুলো দেন, এই সূত্রগুলো থেকে অনেকগুলো সূত্র হইতে পারে, কোনাকুনি গুণ করে। কিভাবে দেখুন, সাইন থিটা অথবা কস থিটা কোসেক থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। এইটা যদি গুণ করি ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। এটা গুণ করলে সেক থিটা কস থিটা ইকুয়াল টু 1 লেখা যাবে। অথবা এই কোসেক থিটাটা এইখানে বলা যাইতে পারে কিভাবে দেখুন, এইটা এইভাবে হইতে পারে যে কোসেক থিটা ইকুয়াল টু লেখা যাইতে পারে 1 বাই সাইন থিটা, অথবা সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, এভাবে লেখা যেতে পারে। এই অনুপাতগুলো বা এই সূত্রগুলো জানলেও তোমার কাজে লাগবে, কারণ যেহেতু এমসিকিউ অথবা এক কথায় উত্তর দিতে হবে। এই গেল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা। এখন আমরা মান মুখস্থ করব। আচ্ছা, আমরা সমকোণী ত্রিভুজটা আবার চিন্তা করি একটা বিষয়। আমি ধরে নিলাম এই কোণটা আমার হলো 45 ডিগ্রি, এবং এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তাহলে দেখুন তো এই কোণের সাপেক্ষে আমার মানগুলো কি হচ্ছে। আচ্ছা, এই কোণ যদি সাপেক্ষে 45 ডিগ্রি হয় তাহলে এটাও কি, এটাও হচ্ছে 45 ডিগ্রি দিলাম, কারণ এটা হচ্ছে হলো 90 ডিগ্রি। আমরা জানি যে একটা ত্রিভুজ 180 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি, এটা হলো বাধ্যতামূলক। আচ্ছা, এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে অবশিষ্ট যে দুইটা কোণ থাকবে এই দুইটা কোণ হবে 90 ডিগ্রি। এখন আমি ধরে নিলাম এইটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যে সবসময় 45 ডিগ্রি করেই হতে হবে বিষয়টা এরকম না, কখনো হইতে পারে 50 ডিগ্রি এবং 40 ডিগ্রি, কখনো 60 ডিগ্রি, কখনো 30 ডিগ্রি ইত্যাদি। আইসে আমি ধরে নিলাম এটা হলো আমার 45 ডিগ্রি, এটা আমার 45 ডিগ্রি। আচ্ছা, এটা 45 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা জ্যামিতিক ক্ষেত্রে এই জিনিসটা জানি যে কোণ সমান হইলে বাহু সমান হয়। তাহলে এই শীর্ষবিন্দুটার বাহু কিন্তু এইটা হচ্ছে এ, এর শীর্ষবিন্দুটার বাহু কিন্তু এইটা হচ্ছে এ। এ দ্বারা কেন বুঝাইলাম? কারণ বাহু দুইটাই সমান। এইবার দেখুন তো তাহলে এসি এর মানটা কি হচ্ছে। এসি যদি পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করি তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, লম্ব স্কোয়ার
তার মানে এ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে হচ্ছে কি, তাহলে এ স্কোয়ার আছে, কারণ মান তো দুইটারই সমান, কারণ দুইটাই তো এ, লম্ব এ এবং ভূমিও এ, দুইটা যদি এ হয় তাহলে লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। এইবার দেখুন তো এসি স্কোয়ার ইকুয়াল টু কি, একটা স্কোয়ার এবং একটা স্কোয়ার যোগ করলে কি হচ্ছে, দুইটা স্কোয়ার হচ্ছে। আচ্ছা, দুইটা স্কোয়ার যদি হয় তাহলে এসির মানটা কি হচ্ছে, রুট ওভার ওই দিক দিয়ে চলে যাচ্ছে, টু স্কোয়ার, তাহলে সমান সমান এইখানে রুট টুটা চলে আসলো এইদিকে এবং স্কোয়ার রুট কাটা গেল, বাইরে হয়ে গেল এ, তার মানে এ রুট টু, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি সাজিয়ে। তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করুন, এসির যে মানটা পেয়েছি এই মানটা কিন্তু আমি পেয়েছি এ রুট টু পেয়েছি। এইবার আমি যদি চিন্তা করি যে আমি প্রত্যেকটা অনুপাতের সাইন 45 ডিগ্রির মান নির্ণয় করব, মানে প্রত্যেকটা অনুপাতে নির্ণয় করব 45 ডিগ্রি দিয়ে, তাহলে বিষয়টা কেমন হবে একটু আমরা দেখে নিই। পড়েছি যে সাইন থিটা ইকুয়াল টু পড়েছি হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এ বি এবং অতিভুজ হলো এখানে হলো এসি। এইবার দেখুন তো একটা জিনিস, থিটা কিন্তু আর আমার এবার নাই, এবার কিন্তু আছে আমার হলো 45 ডিগ্রি। এইবার দেখুন এবি কিন্তু আর এবি নাই, এবির জায়গাত কিন্তু এবার আমার এ আছে। এইবার দেখুন এসি কিন্তু আর এসি নাই, এসির জায়গাত কিন্তু আমার এ রুট টু আছে। তাহলে দেখুন তো এ আর এ যদি কাটা যায় তাহলে কি পাবো, তাহলে 1 বাই তাহলে রুট টু পাবো। তার মানে আমরা বলতে পারি হলো সাইন 45 ডিগ্রি মান 1/√2। এইবার দেখুন আমরা যদি ট্যানের কথা চিন্তা করি, সাপোজ ট্যান থিটা আমরা কিছুক্ষণ আগে এইটা জিনিস পড়েছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি হচ্ছে টেরা লম্বা ভূত, মানে এই জিনিসটা মনে রাখবেন হলো টেরা লম্বা ভূত, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এইটা হলো মনে রাখার একটা কৌশল। যাই হোক ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কি হচ্ছে তাহলে এ বি হচ্ছে, এবার দেখুন তাহলে ভূমি কি হচ্ছে বিসি হচ্ছে। এইবার দেখুন থিটার জায়গাত কিন্তু আমার এবার থিটা নাই, হয়ে গেছে আমার এবার 45 ডিগ্রি। এবার দেখুন তাহলে এ বির জায়গাত এ বি নাই, হয়ে গেছে আমার এ, তাহলে এ বাই এবং বিসির জায়গাত বিসি নাই, হয়ে গেছে এ, এ এ যদি কাটা যায় তাহলে ইকুয়াল টু 1 পাবো, তার মানে ট্যান 45 ডিগ্রির মান পাবো আমি 1। এইবার দেখুন আমি বলেছিলাম হলো কস, তাহলে কস থিটার মানটা কি হবে, কস থিটার মানটা হবে আমাদের হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি ছিল আমার এখানে, তাহলে ভূমি ছিল বিসি এবং অতিভুজ আমার কি ছিল এ এবং সি, এইটা হলো। এবার দেখুন থিটা আর থিটা নাই, এখন হয়ে গেছে আমার হলো 45 ডিগ্রি। আচ্ছা এইটা যদি এইটা হয় তাহলে বিসির মানটা কত আছে আমার এখানে এ আছে এবং এসির মানটা দেওয়া আছে কত এ রুট টু, এ এ কাটা গেলে কি পাইলাম আমি 1/√2 পাইলাম। তার মানে কস 45 ডিগ্রি মান পাইলাম 1/√2, সাইন 45 ডিগ্রি মান পাইলাম 1/√2 এবং ট্যান 45 ডিগ্রি মান পাইলাম হলো 1। একটা জিনিস আমি কিছুক্ষণ আগে বললাম, যদি সাইনের মানটা মুখস্থ রাখা যায় বা জানা যায় তাহলে কোসেকের মানটা অবভিয়াসলি পাওয়া যায়, যদি ট্যানের মানটা পাওয়া যায় তাহলে আমরা কটের মানটা অবভিয়াসলি পাবো, যদি সেকের মানটা পাওয়া কসের মানটা পাওয়া যায় তাহলে অবভিয়াসলি সেকের মানটা পাবো। কিভাবে, তাহলে আমরা বলেছিলাম সাইন আর হলো সমান সমান হলো কোসেক, এইটা হলো উল্টা হবে, তাহলে সাইনের মানটা যদি 1/√2 হয় তাহলে কোসেকের মানটা কি হচ্ছে ডাইরেক্ট √2 হচ্ছে। এবার দেখুন ট্যান 45 ডিগ্রির মানটা যদি আমার হলো ট্যান ইকুয়াল টু লেখা যাবে কট, মানে ট্যানের বিপরীত হবে কট। আচ্ছা ট্যান যদি আমি এখানে 1 পাই তাহলে কট কি হবে 1/1 ইকুয়াল টু 1 হচ্ছে। আবার দেখুন তাহলে কস যদি 45 ডিগ্রি মান 1/√2 পাই তাহলে এখানে কসের বিপরীত কি আছে সেক আছে, তাহলে এটা পাবো আমি √2। তার মানে এই জন্যই বলা হয়েছিল যে সাইন বিপরীত হবে কোসেক এবং ট্যানের বিপরীত হবে কট, কসের বিপরীত হবে সেক, তার মানে এইটা আমরা পাইলাম। তাহলে অবভিয়াসলি আমরা সাইন 45 ডিগ্রি মান 1/√2 পাইলাম এবং কস 45 ডিগ্রি মান 1/√2 পাইলাম, ট্যান 45 ডিগ্রি মান 1 পাইলাম এবং কট 45 ডিগ্রি মান 1 পাইলাম, কস সেক 45 ডিগ্রি মান √2 পাইলাম, কোসেক 45 ডিগ্রি মান √2 পাইলাম। এই মানগুলো তুমি তোমার বইয়ের 149 পৃষ্ঠা 48-49 পৃষ্ঠা দেখো যে মানগুলো মিলে গেছে। এইভাবে আমরা যে কোণের অনুপাতগুলো নির্ণয় করব, সাধারণত তোমাদের বইয়ে কিন্তু 5টা অনুপাত দেওয়া আছে, মেবি কত ডিগ্রি দেওয়া আছে 0 ডিগ্রির অনুপাত নির্ণয় করা যাবে, তোমাদের বইয়ে দেখানো হয়েছে হয়তোবা, এরপরে দেখানো হয়েছিল 30 ডিগ্রি, তারপরে দেখানো হয়েছে 45 ডিগ্রি, তারপরে দেখানো হয়েছে 60 ডিগ্রি, তারপরে দেখানো হয়েছে 90 ডিগ্রির একটা টেবিল সেট করা হয়েছে। ওই টেবিলের মানগুলো তোমাকে অবশ্যই 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 মনে রাখতে হবে, কারণ এগুলা ছাড়া তুমি এই অধ্যায়ের অঙ্কগুলা করতে পারবে না, অবভিয়াসলি পারবে না। এবার দেখুন তাহলে এই মানগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আমরা সাধারণত টেবিল থেকে এই মানগুলা জানতে পারি, কিন্তু
এটা কি সাইন অলওয়েজ কি এই 30 ডিগ্রি অথবা 0 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এই মানগুলো কি সবসময় লাগবে? নো। কখনো কখনো সাইন 10 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি এইগুলো মানও বের করা যাবে। এইভাবে বের করতে গেলে অনেকটা কঠিন হয়ে যায়, তখন সরাসরি আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে কিন্তু মানগুলো বের করতে পারবো। তুমি সাইন লিখে সরাসরি 45 ডিগ্রি লিখে দাও, 1/√2 আসবে। তোমার হয়তো বা 1/√2 আসবে না, কিন্তু 1কে √2 দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা শো করবে এই রেজাল্টটা কিন্তু তোমার ক্যালকুলেটরে শো করবে। তো যাই হোক, এই গেল আমাদের মানের অবস্থান। এই অধ্যায়ের দুইটা বিষয় নিয়ে আমরা জানবো, একটাকে বলতেছি উন্নতি কোণ, একটাকে বলতেছি অবনতি কোণ। এই দুইটা কোণ সম্পর্কে যদি আইডিয়া নেওয়া যায় তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকটাই সলভ করা সম্ভব। দেখুন, আমরা প্রথমত একটা জিনিস জানবো, সেটা হচ্ছে উন্নতি কোণটা জানবো। উন্নতি কোণটা মানে হচ্ছে কি, যে ভূরেখার বা শয়নরেখার উপরের দিকে যে কোণটা হবে সেটাকে বলা হবে উন্নতি কোণ। ভূরেখা অথবা সমান্তরাল রেখার নিচের দিকে যে কোণটা হবে সেটাকে বলা হবে হলো অবনতি কোণ। এবার একটা বিষয় দেখো, উন্নতি কোণ। ধরো তুমি এই জায়গায় দাঁড়ায় আসো, এটা একটা বিষয়, তুমি এই জায়গায় দাঁড়ায় আসো। তো তুমি যখন এই জায়গায় দাঁড়া থাকবা, তুমি ধরো তোমার চক্ষু দৃষ্টি কিন্তু এই জায়গায়, তুমি এই জায়গা থেকে একটা গাছের মাথা দেখতেছো। সাপোজ ধরো তুমি এই জায়গায় একটা কি দেখিচ্ছ, তুমি এই জায়গায় এইখান থেকে এই জায়গায় একটা গাছের মাথা দেখিচ্ছ বা শীর্ষবিন্দুটা দেখিচ্ছ। এবার দেখো শীর্ষবিন্দু, তো তুমি যখন এই জায়গা থেকে এই গাছের মাথাটা দেখবা, এটা কিন্তু ভূরেখা। তাহলে এই চোখ কিন্তু তোমার এই দিক থেকে দৃষ্টি রেখাটা কিন্তু এইখানে তাকাইছে, এবং তুমি যে চোখটা থেকে ভূরেখার সমান্তরালে যে রেখাটা হবে এই রেখার সাপেক্ষে এইখানে যে কোণটা তৈরি হবে এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এবার দেখুন, এখন তাহলে অবনতি কোণটা বলা হচ্ছে কোনটা? ধরো তুমি এইখানে দাঁড়ায় আসো, তুমি দাঁড়ায় আসো, মনে করো সাপোজ দোতলায় দাঁড়ায় আসো। দোতলা থেকে এইখানে একটা ফুটবল মাঠ আছে। এখন এই ফুটবল মাঠের মধ্যে তুমি একটা লোক ফুটবল খেলতেছে, তুমি এই ফুটবলটাকে দেখতে আসো। ক্লিয়ার? এখন তুমি যদি এই ফুটবলটাকে যদি দেখো, তোমার চোখ থেকে কিন্তু ফুটবলটা কিন্তু এই জায়গায় তাকানো হয়েছে। এবার দেখো, তাহলে তোমার চোখের সমান্তরাল করে যে রেখাটা গেছে এটা হলো ভূরেখার সমান্তরাল রেখা। এটা হলো ভূরেখা। এই রেখার সমান্তরাল তোমার চোখের দৃষ্টিটা বরাবর এই দিকে করে আমি একটা রেখা কল্পনা করেছি। এখানে যদি যে রেখাটা আমি কল্পনা করেছি এই রেখার যে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। তার মানে আমরা বুঝতে পারছি অবনতি কোণ। এইখানে আমরা আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই জিনিসটা এক্সাম্পল স্বরূপ। ধরুন আমি এইখানে একটা রেখা অঙ্কন করলাম, এইটা একটা রেখা। আচ্ছা, মধ্যখানে আমি একটা বিন্দু নিলাম, ধরে নিলাম আমি এটা হলো বিন্দু নিলাম। এই বিন্দুতে এখানে যদি আমি একটা কোণ অঙ্কন করি পি ও বি, এই রেখাতে ও বিন্দুর সাপেক্ষে এইটাকে বলা হচ্ছে আমার হলো উন্নতি কোণ। এবং দেখুন এখানে যদি আমি অন্য একটা যদি কিউ দেই, যদি বি ও কিউ, তাহলে এখানে যে কোণটা হয়েছে এই কোণটা বলা হচ্ছে হলো অবনতি কোণ। আমার মনে হয় উন্নতি কোণ এবং অবনতি কোণের বিষয়টা কিন্তু আমি বুঝাতে পেরেছি। উন্নতি কোণের সমস্যাটা কি, সরাসরি মান বসা যায় না। তারপরে একটা এখানে কথা বলি, যদি দুইটা রেখা বা সরল রেখা এইভাবে চলতে থাকে, এর মধ্যখানে যদি একটা ছেদক যায়, তাহলে এই পাশের যে কোণটা হবে এবং এই কোণটা, এই দুইটা কোণক বলা হয় একান্তর কোণ। আর অবনতি কোণের বেলায় যখন আমরা অঙ্কগুলো সমাধান করব, এইভাবে একান্তর কোণের যুক্তিটাকে উপস্থাপন করে আমরা অঙ্কগুলা সমাধান করব। এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। সাপোজ আমি যে দোতলায় দাঁড়িয়েছিলাম, দোতলা থেকে এখান থেকে আমি যে এখানে যে ফুটবলটা যে দেখলাম এখান থেকে শুরু করে, তাহলে আমার অবনতি কোণটা কিন্তু এইটা হয়েছে। তাহলে এই কোণটাকে তো আমি সরাসরি ধরবো না, এইখান থেকে শুরু করে লম্ব বরাবর একটা ভূরেখা সমান্তরাল একটা রেখা চিন্তা করব। এটা যদি 40 ডিগ্রি হয় আর 45 ডিগ্রি হয়, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে এটাও কিন্তু হবে অবভিয়াসলি 45 ডিগ্রি। আর আমি যখন এই কোণটা এই জায়গায় 45 ডিগ্রি চিন্তা করতে পারবো, যুক্তি সহকারে দাঁড় করাতে পারবো, তখন কিন্তু আমি এটা এটা এবং এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারবো। আর এটা যখন একটা ত্রিভুজ কল্পনা করতে পারবো, আমি এই কোণের সাপেক্ষে এটাকে লম্ব বলতে পারবো, এটাকে ভূমি বলতে পারবো, এটাকে অতিভুজ বলতে পারবো। আর অতিভুজ, ভূমি, লম্ব
এগুলো যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন আমি অবভিয়াসলি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে আমি পারবো। তো এই গেল আমার কোণের একটা অবস্থা। তার মানে ভূমি, লম্ব, অতিভুজ চিনলাম, পিথাগোরাস চিনলাম, ত্রিকোণমিতিক, অনুপাতিক চিনলাম, মানের বিষয়টা বুঝলাম, কোণের বিষয়টা বুঝলাম। এখন আমরা দেখব এক কোণ অথবা এক দূরত্ব, এইটা দ্বারা আমি কি বুঝাইতে চাইছি। এটা একটা দেখুন, ধরুন এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এটা বুঝতেছি প্রথম দিক থেকে, কারণ সমকোণী ত্রিভুজের কথা এখানে কেন বারবার বলা হচ্ছে এই কথাটা একটু বলে দেই। ত্রিকোণমিতি কথাটার অর্থ হচ্ছে ত্রি মানে তিন, কোণ মানে তিনটা কোণ, মিতি মানে পরিমাপ, তিন কোণের পরিমাপ, এইটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতি। এই জন্য সমকোণী ত্রিভুজটা আঁকানো হয়েছে এখানে সবসময়। এখানে একটা জিনিস দেখে নেই, তোমাকে কোণের বিষয়টা বলি। আমি ধরে নিলাম এটা আমার একটা হলো দেওয়াল, এইটা আমি ধরে নিলাম একটা মই। এইটা যদি মই চিন্তা করি, এইটাকে যদি আমি দেওয়াল চিন্তা করি, এইবার দেখুন এই মাটি, এটা হলো ভূমি, তার মানে নিচের দিকে হচ্ছে হলো ভূমি। এটাকে নাম দিলাম হলি এ বি সি। এখন যদি কোশ্চেন করা হয় যে মইটার দৈর্ঘ্য যদি আমার 6 মিটার হয়, তাহলে দেওয়ালের উচ্চতাটা কত মিটার হবে? যখন মইটা আমার এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তখন এই মইয়ের দৈর্ঘ্যটা কত, দেওয়ালের উচ্চতা কত হবে? এখন যে কাজটা আমি করব, দেখুন এটার নাম কি অতিভুজ, এটার নাম কি লম্ব। তাহলে অতিভুজের সাথে লম্ব অথবা লম্বের সাথে অতিভুজ যে অনুপাতটা আমরা পড়ে আসছি, ওই অনুপাতটা আমি এখানে খাটাবো, তাহলে কিন্তু অবভিয়াসলি এটার মান কতটুকু হয় সেটা আমরা পেয়ে যাব। অথবা ধরুন এইটা যদি না হয়, মইয়ের কথা আমি এবার নাই বললাম, দেখুন একটা দেওয়ালের উচ্চতা দেওয়া আছে আমার এখানে হলো 4 মিটার এবং একটা মই লাগানো আছে। এই মইটা আমার ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এই ভূমি কত মিটার হবে এটা বের করবো। দেখুন আমরা কিন্তু এই ভূমির সাথে এইটা সরাসরি সম্পর্ক দেখাইতে পারি। কিভাবে? tan 45 ডিগ্রি ইকুয়াল টু আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি হচ্ছে আমার হলো এ বি, ভূমি কি হচ্ছে তাহলে হলো বিসি। তাহলে এখানে দেখুন আমরা ভূমির মান, তাহলে এ বির মান হলো 4 এবং বিসির মান জানি না, তাহলে বিসি নিলাম। এখানে 45 ডিগ্রি মান কিন্তু আমরা লিখতে পারি 1, তার মানে 45 ডিগ্রি মান 1 ইকুয়াল টু 4 বাই হলো বিসি, কোনাকুনি গুণ করলে কত আছে? বিসি ইকুয়াল টু 4 মিটার। আলটিমেটলি কিন্তু এটাও 4 মিটার হয়ে গেল। তো যাই হোক, একটা জিনিস এখানে বলে দেই, যে বাহুটার মান দেওয়া থাকবে ওই বাহুটার সাথে যেই বাহুটা চাইবে ওই বাহুটার সম্পর্ক দেখাইতে হইবে। তো যেহেতু আমার দেওয়া আছে লম্ব এবং ভূমি চাইছে বা ভূমি বের করতে বলতেছে, তাহলে লম্বের সাথে আমি ভূমির সম্পর্ক দেখাবো। লম্বের সাথে ভূমির সম্পর্ক দুইটা জিনিসের আছে কেবলমাত্র, সেটা হচ্ছে হলো ট্যান থিটা এবং দেওয়া আছে হলো কট থিটা। এই দুইটা জিনিস সাথে কিন্তু লম্বের সাথে ভূমির সম্পর্ক দেওয়া আছে, কারণ এটা মনে রাখা সিস্টেমটা বলছে টেরা লম্বা, টেরা লম্বা হলো ভূত, টেরা মানে হলো ট্যান থিটা, লম্বা মানে লম্ব, বাই হচ্ছে হলো ভূত মানে ভূমি। দেখুন লম্ব ভূমি এইটার সাথে রিলেশন করে আমরা এটা দেখাচ্ছি। এই ধরনের কতগুলো আমরা এক্সাম্পল এখন ফেস করব তোমাদের বই থেকে। আমি জাস্ট কনসেপ্ট ক্লাসটা এখানে বলবো কিভাবে অঙ্কগুলা সমাধান হবে। তোমাদের কাছে যে অবশ্যই এই বই নিয়ে আমি কথা বলতেছি তোমরা দেখতেই পাচ্ছ। এই বইয়ের মধ্যে তোমরা যদি একটা জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে আমি এখানে তোমাদেরকে বলবো হলো এই জিনিসটা, সেটা দেখো তোমাদের বইয়ের 153 পৃষ্ঠার একটা অঙ্ক দেওয়া আছে। এটা আমি কনসেপ্টটা একটু তোমাকে বলে দিচ্ছি কিভাবে। একটা মই ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে, মইটির দৈর্ঘ্য, আচ্ছা ঘরের ছাদ মানে অবশ্যই দেওয়াল থাকবে, দেওয়াল থাকলে কি মইটা যখন লাগাইছে তাহলে অবশ্যই মাটি থেকে লাগাইছে। আমি ধরে নিলাম এইটা হলো মই, এইটা হলো ঘরের ছাদ। এখন এখানে কি বলিছে, এখন এখানে বলিচ্ছে যে হলো মইটার দৈর্ঘ্য দেওয়া আছে হলো 12 ফুট দেওয়া আছে, এইখানে ইয়ে হয়েছিল 45 ডিগ্রি কোণ অর্জন করছে। এখন বলছে দেওয়ালের উচ্চতা কত। দেখুন আই থিঙ্ক এটা হলো এ বি সি। আচ্ছা এটার নাম কি ছিল? অতিভুজ ছিল। তাহলে অবভিয়াসলি এটা কি ভূমি হচ্ছে, এটা কি হচ্ছে লম্ব। তাহলে লম্বটা কি? দেওয়ালের উচ্চতা। এখন যদি আমি বলি যে দেওয়ালের উচ্চতা কত হয়, তাহলে এটা কেমনি বলতে? তাহলে এটার নাম কি? অতিভুজ, এটার নাম কি? লম্ব। তাহলে লম্বের সাথে অতিভুজ কিসের সম্পর্ক? সেটা হচ্ছে সাইনের সম্পর্ক। তার মানে আমরা অবভিয়াসলি এখানে লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এ বি, অতিভুজ কি হলো এসি। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত হচ্ছে? 1/√2 এবং এ বির মান কত হচ্ছে এখানে? এ বির মান তো আমি জানি না, ওটা বের করব। তাহলে এ বি, এসির মান দেওয়া আছে কত? 12। এবার দেখুন তাহলে আমরা এখানে গুণ করতে পারি √2 এ বি ইকুয়াল টু দিলে 12।
তাহলে এ বি ইকুয়াল টু 12/√2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে বলছি 8.49 ফুট, এইটা হবে অ্যান্সার এই প্রশ্নটার। দেখুন এরকম অঙ্ক আমাদের আরও আছে। এইখানে একটা জিনিস এখানে দেখাবো তোমাদের, যে অনুশীলনীর অঙ্কটা আছে দেখুন 5 নাম্বার একটা অঙ্ক আছে, পাদদেশ থেকে 15, আচ্ছা গাছ যদি হয় তাহলে অবশ্যই খাড়া হবে, আচ্ছা পাদদেশ মানে অবশ্যই ভূমি হবে। এরপরে কি বলতেছে 15 মিটার দূরে, তাহলে ধরে নিলাম এটা হলো 15 মিটার, এটা হলো ভূমি, দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তাহলে এখান থেকে এখানে যে কোণটা তৈরি করছে, আর শীর্ষবিন্দু অবশ্যই ভূমির উপরে হবে, এখানকার যে কোণটা তৈরি করছে এই কোণটার মান দিছে এরা হলো 60 ডিগ্রি। আমি ধরে নিলাম এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন প্রশ্ন হচ্ছে কি গাছটির উচ্চতা কত? আচ্ছা এইটা কি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এটার নাম কি হচ্ছে লম্ব, এটাকে কি বলা হচ্ছে ভূমি, কারণ যেহেতু থিটা কোণ এইটা। এইবার বলেন দেওয়া আছে ভূমি চাইছে হলো লম্ব, তাহলে লম্বের সাথে ভূমির কি সম্পর্ক আছে? দুইটা জিনিসের আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই হলো ভূমি, আর একটা জিনিস লিখতে পারি কট থিটা ইকুয়াল টু, ওইটাকে উল্টায় দিতে পারি ভূমি বাই হলো লম্ব। এবার দেখুন এই সূত্রও নিতে পারি, এই সূত্রও নিতে পারি। আমি ধরে নিলাম প্রথম সূত্রটাই নেব, ট্যান থিটা, থিটার মানে এখানে কত দেওয়া আছে 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজের লম্ব কি হচ্ছে এ বি, অবভিয়াসলি এ বি। আচ্ছা ভূমি কি হচ্ছে তাহলে বিসি, তাহলে বিসি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা এ বির মান আমি জানি না, ওটাই বের করবো। তো বিসির মান দেওয়া আছে 15, তাহলে এ বি ইকুয়াল টু তাহলে 15√3, এইটাই হলো অ্যান্সার। এইটা অঙ্ক তো 1 সেকেন্ডের ব্যাপার হয়ে গেল। আবার দেখুন এইরকম অঙ্ক যদি এই ক্ষেত্রে যদি এইটা না করে তোমাকে যদি এটা বলতো যে আমার গাছটির উচ্চতা দেওয়া আছে 10 মিটার, ভূমি কত এটা বের করো, দেখুন একই কথা হয়তো আমার এখানে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই তাহলে বিসি, তাহলে এইটা পাইলাম হলো √3, এ বির মান আমি এখানে 10 বসাইতাম, তাহলে বিসি বসাতাম এই জায়গা, তাহলে বিসি ইকুয়াল টু কত আছে 10 বাই হলো √3, যা আসতো তাই অ্যান্সার। আচ্ছা উচ্চতার একটা গাছ আছে, গাছের শীর্ষবিন্দুতে ভূমি থেকে যদি একটি মইয়ের স্পর্শ করে লাগানো হয়, ভূমির সাথে 60 ডিগ্রি উন্নতি কোণ করে, তাহলে মইটা কত মিটারের হতে হবে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে বের করব একটু দেখে নিই। দেখুন আমরা বলেছি যে গাছের শীর্ষবিন্দু থেকে মইয়ের দৈর্ঘ্য লাগাবেন, তাহলে মই হলো এইটা। আচ্ছা মই যদি এইটা হয় তাহলে লম্ব দেওয়া আছে, অতিভুজের সম্পর্ক দিতে হবে, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, তার মানে আমরা লিখতে পারি হলো এ বি বাই এসি ইকুয়াল টু লিখতে পারি হলো সাইন 60 ডিগ্রি। এবার দেখুন এ বির মান 10, এসির মান জানি না, এটা তো বের করব। এখন সাইন 60 ডিগ্রি মান √3/2, এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা এসি ইকুয়াল টু লিখতে পারবো হলো 10 দুগুণা 20 বাই হলো √3, এটা যা আসবে তাই হবে মইয়ের দৈর্ঘ্য। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমার কাছে প্রশ্ন করবে এবং তোমাকে উত্তর দিতে হবে। এরপরে দেখুন আমরা অন্য একটা প্রশ্ন সমাধান করি। এরপরের প্রশ্নটা কি বলেছে একটু খেয়াল করে দেখি। 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, আচ্ছা মই একটা দিলাম 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে ছাদ স্পর্শ করে, ছাদ যদি হয় অবশ্যই দেওয়াল থাকবে, উঁচু থাকবে। এইটা হলো ধরে নিলাম এটা হলো 6 মিটার একটা মই, ভূমির সাথে কত ডিগ্রি কোণ, এখানে 60 ডিগ্রি কোণ উন্নতি কোণ তৈরি করছে, তাহলে 6 মিটার। তাহলে এখন কি বলেছে ছাদের উচ্চতা কত, এইটার উচ্চতা কত, এইটার নতুন করে বলার কিছুই নাই, এটা দেওয়া আছে অতিভুজ, এটা হবে লম্ব, তাহলে লম্বের নাম দাও, তাহলে এ বি সি, তাহলে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, তার মানে আমরা লিখতে পারি হলো লম্ব বাই হলো অতিভুজ ইকুয়াল টু অবভিয়াসলি এখানে সাইন 60 ডিগ্রি হবে। এ বির মান আমি জানি না, এটা তো গাছের উচ্চতা বা দেওয়ালের উচ্চতা। এসির মান দেওয়া আছে 6 ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা ইকুয়াল টু 3, তার মানে এ বি ইকুয়াল টু কত হচ্ছে 3√3, এটা হলো অ্যান্সার। বাস উত্তর শেষ হয়ে গেল আমার এটা। এখন দেখুন 7 নাম্বার অঙ্কটা আমরা এখন দেখব। এতক্ষণ থেকে যে সমস্যাগুলোর কথা আমি বললাম এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে একটা কোণ এবং একটা বাহুর মাপ দেওয়া আছে, এই জন্য আমি লিখেছি এক কোণ অথবা একটা দূরত্ব দেওয়া আছে। এখন আমরা দেখব দুই কোণ অথবা দুই দূরত্ব। দেখুন এই জিনিসগুলো কেমন হয় একটু খেয়াল করে দেখি। সাপোজ প্লেনের কথা তোমাদের বইয়ে যেটা বলা আছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, সেটা হলো 7 নাম্বার একটা বিষয়। দেখুন এটা একটা সমকোণী ত্রিভুজ আমি আর্ট করলাম, ওকে ফাইন, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এটা বলতেছি 7 নম্বর কথা, দেখো ভূতলে কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষ আছে, মিনার হলে অবশ্যই উচ্চতা হবে, এইভাবে না করে আমরা প্রথম থেকে যেভাবে আঁকাছি সেভাবে এঁকে দিই আমরা। এবার মিনার হলো একটা, আচ্ছা মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তো উন্নতি কোণ হলে সেটা অবশ্যই ভূমির সাথে হতে হবে।
এটা হলো উন্নতি কোণ আছে, এটা কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি বলছে। ওই স্থান থেকে 20 মিটার দূরে, আরও 20 মিটার দূরে সরিয়ে গেলাম আমি এখানে। এবার উন্নতি কোণ কত বলছে, পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখান থেকে আমি এখানে লাগিয়ে দিলাম এবং এটার মান কত হলো 45 ডিগ্রি। এবার বলেছে মিনারটির উচ্চতা কত। দেখুন এই অঙ্কটা প্রায় আগের অঙ্কটার মতোই, সবগুলো অঙ্ক একই রকম। তোমার মাথায় কি এই জিনিসটা খেলতেছে না? এটা এ বি সি, এটা দিলাম ডি। আচ্ছা আমি ধরে নিলাম এই জিনিসটা আমার নাই, আমি ধরে নিলাম এই জিনিসটা নাই, তাহলে আমি এটা হলো মিনারের উচ্চতা, তাহলে এটা যে আমি বের করব উচ্চতাটা, তাহলে তো আমার একটা বাহু দেওয়া থাকতে হবে, কিন্তু এখানে তো কোনো বাহু নাই। আই থিঙ্ক এটা আমি ধরে নিলাম হলো এক্স মিটার। আচ্ছা এটাকে যখন আমি এক্স মিটারটা ধরবো তখন কি, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক আমি অবভিয়াসলি এখানে দেখাইতে পারি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কি আছে, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে এখানে দেওয়া আছে হলো 60 ডিগ্রি। এবার দেখুন তাহলে এ বি কে যদি আমি এইচ হিসেবে কল্পনা করি যে এটার উচ্চতা হলো এইচ, তাহলে এইচ বাই তাহলে বিসি কত হচ্ছে এখানে এক্স, 60 ডিগ্রি মান কত হচ্ছে √3। তাহলে এইচ ইকুয়াল টু কি পাইলাম আমি এখানে √3 এক্স পাইলাম, অথবা আমি এখানে এ এক্স ইকুয়াল টু কি পেলাম এখানে √3 এক্স ইকুয়াল টু এইচ, বা এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি তাহলে এইচ বাই √3। এবার দেখুন এইচ বাই √3। এবার পরের অপশনটা দেখুন, 20 মিটার আমি এগিয়ে গেলাম এইদিকে, তো পিছনে আমি এগিয়ে গেলাম, তাহলে এখান থেকে এখানে যে কোণটা তৈরি হয়েছে, এখানকার কোণটা তৈরি হয়েছে 45 মিটার। আচ্ছা আমি ধরে নিলাম এবার আমি এই ত্রিভুজটা চিন্তা করব না। তা এই ত্রিভুজটা যদি আমি চিন্তা না করি তাহলে এটা আমার ডি হচ্ছে, তাহলে এ বি ডি একটা নতুন ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজের বেলায় কিন্তু লম্ব বাই ভূমি একই অবস্থা হইতে পারে আমার এখানে, এ বি বাই তাহলে কি হচ্ছে তাহলে এখানে বিডি ইকুয়াল টু আমি এখানে কত পাচ্ছি ট্যান 45 ডিগ্রি। আচ্ছা ট্যান 45 ডিগ্রি যদি পাই তাহলে এবি, তাহলে এবির পরিবর্তে অবভিয়াসলি আমি এখানে এইচ লিখতে পারি। ওকে ফাইন। আচ্ছা বিডি যে জিনিসটা হয়েছে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কি ছিল আমার এক্স ছিল, এই পর্যন্ত কত ছিল 20 ছিল, তাহলে বিডির যে দূরত্বটা হবে সেটা কি এক্স প্লাস 20 হবে অবভিয়াসলি। তাহলে বিডির পরিবর্তে কি আমি এক্স প্লাস 20 লিখতে পারি, আর ট্যান 45 ডিগ্রি মানে এখানে আমি কত পারি 1 পাইতে পারি এখানে। এবার দেখুন তাহলে এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো এক্স প্লাস তাহলে আমি 20 পাচ্ছি। আচ্ছা এইচ ইকুয়াল টু তাহলে এক্স এর মানটা অবভিয়াসলি আমি এখানে পাচ্ছি এইচ বাই √3, তাহলে এইচ বাই হলো √3 প্লাস হলো 20। এখন এটাকে যদি আমি ভিতরের দিকে নিয়ে যাই তাহলে এইচ মাইনাস এইচ ডিভাইডেড তাহলে √3 ইকুয়াল টু তাহলে 20। এখানে কি পাচ্ছি আমি লসগু বলে দেখো √3 এইচ মাইনাস এইচ ইকুয়াল টু পাচ্ছি হলো 20 √3, এরকম একটা মান পাচ্ছি, এগুলার দরকার নেই। তাহলে দেখুন এখানে যদি এইচ কমন নেই তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু তাহলে 20 √3, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে 20 √3 ডিভাইডেড হচ্ছে √3 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেইটাই হবে এই জিনিসটার উচ্চতা। এটা হচ্ছে 47.32 মিটার আছে, এটাকে ক্যালকুলেশন করলে এইচ ইকুয়াল টু 47.32 মিটার, এইটা আসছে এই প্রশ্নটার অ্যান্সার। তো যাই হোক এইটা আমরা বুঝলাম। এখন আমরা 8 নাম্বার যে তোমাদের এক্সাম্পলটা আছে ওইটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা পড়তেছি 2 কোণ এবং 2 দূরত্ব, এটা পড়তেছি। 8 নাম্বার প্রশ্ন যেটা তোমাদেরকে বলতেছে, দেখুন একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি, আচ্ছা নদী যদি হয় তাহলে এরকম হবে, এই দিক দিয়ে পানি যাচ্ছে, আমি ধরে নিলাম এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আচ্ছা এখন কি হলো, এইখানে যদি একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে টাওয়ারের শীর্ষের 100 মিটার, অপর দিকে 100 মিটার, তাহলে এইটা হলো একটা তীর, এইটা হলো একটা তীর, অপর দিকে ধরে নিলাম এইখানে 100 মিটার লম্বা একটা টাওয়ার আছে, মানে লম্বা একটা জিনিস আছে, এই জিনিসটার দৈর্ঘ্য হলো আমার 100 মিটার। ওকে ফাইন। এখন কি বলতেছে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার দেখুন তাহলে এই লোকটা যে এখানে দাঁড়িয়ে আছে এই তীর থেকে এই তীরের একটা দূরত্ব আছে, আমি ধরে নিলাম এই তীর থেকে এই তীরের দূরত্বটা আমার হলো এক্স মিটার। এইবার দেখুন এই শীর্ষবিন্দু এই লোকটা যে তাকিয়ে আছে তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়েছে, এই জায়গায় 45 ডিগ্রি হয়েছে। এখন কি বলতেছে এই টাওয়ার, এখন এই ব্যক্তি কি করতেছে এই জায়গা থেকে এখন এই নৌকা বেয়ে এখন এই দিকে এই জায়গায় যাবে। আচ্ছা পানির স্রোত তো এই দিকে যাচ্ছে, পানির স্রোত মনে করেন এই দিকে আসতেছে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, এই দিকে আসতেছে। তা বস্তুটা এই ব্যক্তিটা যখন নৌকা নিয়ে যখন এই দিকে যাচ্ছে পানির স্রোতে ওকে এই দিকে কিছু ঠেলে নিয়ে আসছে। তা ঠেলে নিয়ে আসছে কতটুকু সেটা বলতেছে, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছালো, তার মানে এইটা হলো 100 মিটার দূরত্ব, আর এইখানে আসলো হলো 10 মিটার দূরত্ব, মানে এইখান থেকে 10 মিটার দূরে আইছে। এবার তোমাকে প্রশ্ন করতেছে যে জিনিসটা, সেটা বলতেছে যে ব্যক্তিটার এই জায়গা
থেকে এই জায়গার পর্যন্ত দূরত্ব কত মিটার এটা তোমাকে বের করতে হবে। তার মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু। আবারও বলি, এইটা একটা হলো মনে করেন হলো নদী চলতেছে, ব্যক্তিটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এপারে একটা 100 মিটার মিনার আছে, মিনার বলতে উচ্চা লম্বা যে কোনো একটা বস্তু বা খুঁটি যেটা মনে করো। এই জায়গাতে এখন বস্তুটা ব্যক্তিটা এই জায়গা থেকে তাকাইলো, এই জায়গায় কোণ তৈরি করলো 45 ডিগ্রি উন্নতি কোণ। এখন এখান থেকে এইখানে চলে যাবে পানির স্রোতের কারণে, ব্যক্তিরা এই জায়গা থেকে এই মিনারের টাওয়ারের এই জায়গা থেকে এই দিকে আরো 10 মিটার নিচের দিকে চলে আসলো। এখন যদি 10 মিটার নিচের দিকে চলে আসে তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু হবে এটা তোমাকে বের করতে বলতেছে। এবার একটু মাথার ব্রেন খাড়াও তো, এইটা কি, তাহলে এইটাকে যদি একটা জিনিস ভুলে গেছি। দেখুন, সমকোণী ত্রিভুজের চিত্রটাতে সবসময় যে এই রকম হবে বিষয়টা কিন্তু এই রকম না। মোট কথা আছে এইটা হলো 90 ডিগ্রি কোণ হইলেই হবে। দেখুন, এটা যদি একটা সরল কোণের কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এই দিক লাগালে এটা একটা সমকোণ, এই দিক লাগালে এটা একটা সমকোণ হবে। আচ্ছা, এই সমকোণটাকে যদি আমি দুই ভাগ যদি করি, আমি সাপোজ ধরলাম আমি এইটাকে দুই ভাগ করলাম, এটাকে দুই ভাগ করলাম, কারণ এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি। মধ্যখানের রেখাটা যদি মিশিয়ে দেই, এই দিক যদি একটা রেখা টান দেই তাহলে কিন্তু এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখুন, বিষয়টা ক্লিয়ার হলো না, আমি আবারও বলি। এখানে এইটা কি 180 ডিগ্রি, এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এইখানে যদি ভাগ করে দিই তাহলে এটা 45 ডিগ্রি, এখানে ভাগ করে দিলে এটাও 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি হয় তাহলে ভিতরকারটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি, আই থিঙ্ক এটা আমি বাদ দিলাম, তাহলে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে যদি আমি একটা ত্রিভুজ বানাই দিই তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। আর আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে এইটা হলো। আবার এই ছবিটাও কি একটা সমকোণী ত্রিভুজ, দেখো তো হয় কি না, এটাও তো একটা সমকোণ চিন্তা করতেছি। আচ্ছা, এইটা যদি সমকোণ হয় তাহলে আমি যদি এই দূরত্বটা চিন্তা করি, এটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম কি হচ্ছে লম্ব। এটাকে যদি ভূমি চিন্তা করি তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি মানটা আমরা পাই তাহলে তো অবভিয়াসলি আমরা অতিভুজের মানটা পাবো। আমরা চিহ্নিত করে দিই, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে এই মানটা তো লম্বের মানটা তো দেওয়াই আছে, তাহলে এখন ভূমির মানটা চেয়ে নেই। এখন ভূমির মানটা তো এই লম্বের সাথে সম্পর্কিত, তাহলে এটা কি লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান থিটা। তার মানে আমরা অবভিয়াসলি লিখতে পারি এসি বাই বিসি ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি হলো ট্যান 45 ডিগ্রি, কারণ এটা হলো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এবং এ সি বি সমকোণী ত্রিভুজের বেলায় কি হচ্ছে, তাহলে এসির মানটা হলো 10, বিসির মানটা হলো এক্স, এটার মান হলো ট্যান 1, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 100 মিটার। তার মানে এইখানে যে মানটা পাইলাম নদীর প্রস্থ, এইটাও পাইলাম 100 মিটার। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে কখনো এটা বলতো যে নদীটার প্রস্থ কত তাহলে কিন্তু অ্যান্সারটা হয়তো আমার 100 মিটার, এটা কিন্তু মাথা রাখতে হবে। আচ্ছা, পাইলাম, কিন্তু জিজ্ঞাসা করে নেই বলে এটা দেওয়া হলো না 100 মিটার। আচ্ছা, এইটা যদি এরকম একটা যদি ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ, এইটা যদি 10 মিটার হয়, এইটা যদি 100 মিটার হয়, তাহলে অবভিয়াসলি এই জিনিসটা পাওয়া যাবে, বি আর ডি পাওয়া যাবে। বি আর ডি ইকুয়াল টু কি লেখা যাবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার হলো 10 স্কোয়ার, ভূমি স্কোয়ার হলো 100 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করে 10 10 100, এটা হবে হলো 400, এটাকে যদি যোগ করে 10100 এরকম হবে, এবং এটা স্কোয়ার, এটা ক্যালকুলেশন যদি করি তাহলে 100.5 মিটার এরকম আসে। তার মানে এই ব্যক্তিটা এখান থেকে এখানে যে দূরত্বটা হবে সেটা হবে 100.5 মিটার। এইটা গেল আমাদের 8 নম্বর প্রশ্নটার বোঝার একটা কনসেপ্ট। এবার চলে যাব আমি 9 নম্বর প্রশ্নের একটা বিষয়। এইখানে একটা জিনিস আমরা খেয়াল করব, 9 নাম্বার, সমুদ্রের মধ্যে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, টাওয়ার আছে, টাওয়ার বলো মিনার বলো যেটাই বলো, ধরে নেই এইটা একটা টাওয়ার আমার সমুদ্রের মাঝখানে দাঁড়া আছে। এখানে একজন ব্যক্তি আছে, এই দিক থেকে আমার জাহাজ আসতেছে, এবং প্রথম যে জাহাজটাকে ব্যক্তিটা দেখতে পাইছে এই জাহাজটার সাথে এটা কিন্তু হলো অবনতি কোণ তৈরি করতেছে নিচের দিকে। এখানে যে কোণটা উনি তৈরি করতেছে প্রথম দিকে, এই কোণটা তৈরি করতেছে হলো 30 ডিগ্রি, কোণটা অবনতি কোণ তৈরি করছে। আচ্ছা, এই রেখার সমান্তরালে যদি আমি একটা ভূ রেখা চিন্তা করি তাহলে কিন্তু আমি এটা পাবো। তাহলে এইটার যদি একান্তর কোণ কিন্তু ছেদক হবে এইটা, কারণ এই রেখার সমান্তরালে যদি একটা ভূ রেখার সমান্তরাল চিন্তা করি তাহলে এই দুইটা কিন্তু সমান্তরাল রেখা হবে। আর সমান্তরাল রেখা বরাবর যদি কোনো ছেদক হয় তাহলে একান্তর কোণ তৈরি হয়, আর একান্তর কোণ দুইটা কিন্তু পরস্পর সমান হয়। একান্তর কোণের এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এটা হবে 30 ডিগ্রি।
এখন নেক্সট টাইম সে আরেকবার তাকাচ্ছে যে এই ব্যক্তিটা আবার এইটাকে তাকাইছে, এইবার যখন সে এইটাকে তাকাইছে এই কোণটার মানটা 30 ডিগ্রি, এবার কিন্তু হয়ে গেছে বেশি বড়, এবার হয়ে গেছে 45 ডিগ্রি। এবার যদি এখানে 45 ডিগ্রি হয় তাহলে হয়ে গেছে বিষয়টা এইরকম। তাহলে জাহাজ যেখানে এইটা ছিল, এই ভদ্রলোক জাহাজ, এটা যদি জাহাজ হয়, এই জাহাজ এইবার চলে আইছে এই জায়গার মধ্যে। এবং দেখুন এই কোণটা যদি এইটা হয় তাহলে অবভিয়াসলি এইটা কিন্তু হবে 45 ডিগ্রি হবে। এবার তোমাকে যে জিনিসটা জিজ্ঞাসা করতেছে যে এই জাহাজটা যখন এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো, কোণের মানটা যখন 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলো, তাহলে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব গেছে এই দূরত্বটা কত হবে, তোমাকে এটা বের করতে হবে। তাইলে এটা যদি আমি বের করতে যাই তাহলে প্রশ্নের মধ্যে কুল দিছে আমার কি হয়েছে, টাওয়ারের উচ্চতা বলছে 50 মিটার, এখানে বলেছে আমার হলো 50 মিটার। আচ্ছা এইটা যদি 50 মিটার বলে তাহলে অবভিয়াসলি এটাও কিন্তু হবে 50 মিটার, কারণ এটা 45 ডিগ্রি হলে এটাও আমার 45 ডিগ্রি হয়েছে। যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, এটাকে নাম দিয়ে যদি এ বি সি যদি আমি ডি দেই তাহলে দেখুন এটা কিভাবে 50 ডিগ্রি, তো এটা কি, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে আমরা লিখতে পারি কি এ বি বাই তাহলে বিসি ইকুয়াল টু আমরা অবভিয়াসলি লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে এ বির মান 50 মিটার, বিসি ইকুয়াল টু tan 45 মান 1, তাহলে বিসি ইকুয়াল টু কত হচ্ছে 50 মিটার, তার মানে অবভিয়াসলি এইটা হচ্ছে 50 মিটার। আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই অংশটুকু কতটুকু হবে এটা বের করতে হবে। আই থিঙ্ক আমি এটা ধরে নিলাম এটা হলো এক্স। আচ্ছা এটা যদি এক্স মিটার হয়, এবার চিন্তা করে নেই যে এই ত্রিভুজটা আমার এবার 45 ডিগ্রি কোণটা নাই, এবার হচ্ছে এ ডি বি। তাহলে সে এ ডি বি এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় চিন্তা করা যায়, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। এখন দেখো এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার এই অংশটুকু চাইছে, তাহলে আমরা টোটালি লিখে দিলে বি আর ডি। তাহলে বি আর ডি যদি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে কি তাহলে বিডি। এ বি বাই বিডি যদি আমরা এটা চিন্তা করি তাহলে অবভিয়াসলি আমরা এখানে ট্যান 30 ডিগ্রির কথা চিন্তা করতে পারি। আচ্ছা ট্যান যদি আমি 30 ডিগ্রির কথা চিন্তা করি তাহলে এ বির মানটা আমি কত জানি, অবভিয়াসলি 50। এবার দেখুন বি এবং ডি এই জায়গা থেকে এই জায়গায় বিডি ইকুয়াল টু আমরা অবভিয়াসলি লিখতে পারি এই জায়গায়, তাহলে এইটুক দূরত্ব বিসি প্লাস তাহলে এইটুক দূরত্ব কি সিডি হচ্ছে। আচ্ছা তাহলে বিডির মান বিডি তাহলে সিডি, তাহলে বিসির মানটা পাইছি 50 আর সিডির মানটা পাইছি হলো এক্স। তাহলে বিডির পরিবর্তে আমি এখানে লিখতে পারি 50 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই হলো √3 লিখতে পারি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 50 প্লাস এক্স ইকুয়াল টু √3 50, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 50 √3 বিয়োগ 50। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে এই প্রশ্নটার অ্যান্সার হবে 36.602 মিটার। তো যাই হোক এই অংশটুকু আমি পাইলাম। এখন প্রশ্নের মধ্যে এটাও বলতে পারতো যে এই অংশটুকু কত মিটার হবে, তাহলে 50 মিটার হবে অবভিয়াসলি। এটা হলো একটা প্রশ্ন। আমরা এখন দেখব তারপরে আরেকটা প্রশ্ন দেখব। 10 নম্বর প্রশ্নটা সমাধান করে দেব তোমাকে আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। 10 নম্বর প্রশ্ন বলতেছে তোমার প্রতিষ্ঠানের অফিস থেকে 10 মিনিট, আচ্ছা ধরে নিলাম এটা আমার একটা প্রতিষ্ঠানের হাইট অবশ্যই থাকবে, আমি ধরে নিলাম 10 মিটার দূরে এখানে একটা আমার কোণ তৈরি করছে। কত ডিগ্রি কোণ এখানে তৈরি করছে তুমি 10 নম্বর অঙ্কটা তোমার বইয়ের মিলে নাও, পৃষ্ঠা নাম্বার 156। এবার দেখো 45 ডিগ্রি কোণ এখানে তৈরি করছে। আচ্ছা এখান থেকে তৈরি করছে কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ। আমি নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা আমার ভবনটার উচ্চতা কত এটা বের করে নিই, অবভিয়াসলি বের করা যাবে কিভাবে দেখুন, তাহলে কি লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা, তাহলে অবভিয়াসলি আমি এখানে 45 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা এ বি বাই তাহলে বিসির মান 10, tan 45 মান 1, তাহলে এ বি ইকুয়াল টু কত বললাম 10 মিটার। সুতরাং আমি আমার ভবনের উচ্চতা বললাম 10 মিটার। আচ্ছা এবার গেল পরের লাইনটা কি বলতেছে, 20 মিটার যদি এগিয়ে যাই, এখান থেকে 10 মিটার গেছে, আমি এখান থেকে একবারে চলে গেছি 20 মিটার। এবার কি হয়েছে তারপরে ওরা বলে দিছে 20 মিটার দূরে থেকে ওই ভবনটির উন্নতি কোণ থিটা হলে, এখানে বলছে থিটা কোণ, তাহলে এখান থেকে যে কোণটা তৈরি হলো থিটা কোণ। এবার বলতেছে যে সাইন থিটা কত আর হলো কস থিটা কত, এবার বার করছে। আচ্ছা এই কোণের সাপেক্ষে এটা একটা নাম দিয়ে ডি বিন্দু, তাহলে বি থেকে ডি পর্যন্ত এইটা হবে তাহলে কি ভূমি হবে। আমার ক্লাসটা প্রথম থেকে যারা দেখতেছে অবশ্যই এটা বুঝতে পারতেছে। তাহলে বি থেকে ডি পর্যন্ত কি ভূমি হবে এবং এ বি ইকুয়াল টু কি হবে, এ বি ইকুয়াল টু লম্ব হবে। এবার দেখুন সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি হলো লম্ব বাই হলো অতিভুজ জানি, তাই তো। এবার দেখুন তাহলে অতিভুজ আমি কেমনে পাবো, অতিভুজ পাওয়া যাবে। এটা যদি 10 মিটার হয়, এটা যদি 20 মিটার হয় এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে অতিভুজ সমান কি দেয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
অবভিয়াসলি এটা পাওয়া যাচ্ছে। তো লম্ব স্কোয়ার প্লাস যদি ভূমি স্কোয়ার পাই তাহলে তো আমাদের মানগুলো দেওয়াই আছে এখানে। তার মানে এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে এ বি স্কোয়ার প্লাস তাহলে হলো বিডি স্কোয়ার। আর ইউ থিঙ্ক এটা চিন্তা করো তোমার এটা নাই, তাহলে এবার কি হলো এইটা না। তাহলে এবার দেখো তাহলে এ বির মান দেওয়া আছে 10 স্কোয়ার প্লাস বিডির মান আমি পাইলাম হলো 20, তাহলে কত 20-এর উপর স্কোয়ার, তাহলে 10 10 100 প্লাস 20 বসে কত হলো 400 ইকুয়াল টু কত বললাম 500। এই স্কোয়ারটা পাশে চলে গেল রুট ওভার 500। তো রুট ওভার যদি 500 হয় তাহলে আমরা লিখতে পারবো এখানে হলো 5 ইন্টু হলে 10-এর উপর স্কোয়ার রুট ওভার স্কোয়ার রুট কাটা গেলে 10 রুট 5। সুতরাং অতিভুজের মানটা আমরা পাইলাম হলো 10 রুট 5। এবার কি সাইন থিটার মান পাবো না? অবভিয়াসলি পাবো। সাইন থিটা এগুলো কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি দেওয়া আছে এ বি, অতিভুজ কি দেওয়া আছে আমার এখানে এডি দেওয়া আছে। এবার দেখুন এ বির মান দেওয়া আছে কত 10 রুট 5 এবং এ বির মান দেওয়া আছে কত 10 আর এডির মান আমরা কত বের করলাম তাহলে 10 রুট 5, 10 10 কাটা গেল ইকুয়াল টু কত 1/√5। এটা গেলো আমার সাইন থিটার মান। আচ্ছা আমরা কস থিটার মানটা কি জানতাম? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি হচ্ছে আমার এখানে বিডি, অতিভুজ কি হচ্ছে আমার হলো এডি। এবার ভূমির মান পাইছিলাম 20, এডির মান পাইছি কি 10 রুট 5, 10 দুগুণা 20 ইকুয়াল টু কত 2√5। এইটা হলো আমাদের এই প্রশ্নটার সমাধান। তো আজকের মধ্যে আমি যেটা আলোচনা করার চেষ্টা করছি এই অঙ্ক দিয়ে আমি শেষ করলাম। আমি মনে করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার এই এই ক্লাসটা দেখে থাকো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর, দৃষ্টি কি বলে এটাকে আপনার হলো উদ্দীপক দিয়ে প্রশ্ন করবে অথবা আপনি দৃশ্যপট দিয়ে যেভাবেই দেখ না কেন আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার করাতে আমি পারছি এই অধ্যায়টা সম্পর্কে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুক, সবার শুভকামনায়, আল্লাহ হাফেজ।